তৃণমূলের যে নেতা আজকে তৃণমূল, কালকের সে বিজেপি। আবার বিজেপির যে নেতা বিজেপি, সে কালকের তৃণমূল। 100% জিতবো, এটুকু আমি বলে দিচ্ছি। মানে ফ্রি অ্যান্ড ফেয়ার যদি ইলেকশনটা হয়, নির্বাচন কমিশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করতে পারে, মগরাহাট পশ্চিম বিধানসভা আইএসএফ জিতবে। এটুকু আমি আপনাকে মানে অন ক্যামেরা আমি বলে যাচ্ছি। মানুষের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ রয়েছে। সেই ভয় ভীতির পরিবেশটা যদি ওভারকাম করতে পারে, যদি একবার বুথে ভোটটা দিতে পারে মানুষ, তাহলে কিন্তু ব্যাপক ভোটে আমি জিতবো। তাদের যে তোলাবাজি, অরাজকতা, রাজ্যের শিল্প নেই, কলকারখানা নেই, বেকার যুবক ভর্তি, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, দুর্নীতি, একটা চরম দুর্নীতির একটা পরিবেশ পরিস্থিতি, নেতারা জেল খাটছে, ইডি সিবিআই প্রতিদিন তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে। এইগুলো যাতে মানুষকে কনভার্ট করতে হয়, এইগুলো যাতে ধামাচাপা দিতে হয়, মানুষের যে ক্ষোভের বই প্রকাশটা, তাকে দমিয়ে রাখো, তাকে মানে তাদেরকে ভোট দানে বিরত রাখো, হুমকি ধমকি চমকে দিয়ে তাদেরকে কোনো রকম ছাপ্পা রেগিং এর মাধ্যমে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তবে এবারে পারবে না। মানুষ বুঝছে যে দুটো দল সমান। তৃণমূলের যে নেতা আজকে তৃণমূল, কালকের সে বিজেপি। আবার বিজেপির যে নেতা বিজেপি, সে কালকের তৃণমূল। এই যে আয়ারাম গয়ারামের রাজনীতি, এটা বাংলায় শুরু হয়েছে বিজেপি আর তৃণমূলের হাত ধরে। মানুষ এই রাজনীতির প্রতি বিরক্ত। হ্যাঁ, আপনারা দেখেছেন তৃণমূল বিজেপি যে বিলগুলো পার্লামেন্টে আনে, ওয়াকাফ আইন বা ট্রিপল তালাক বা এই সমস্ত যে সমস্ত জনবিরোধী যে আইনগুলো রয়েছে, সংখ্যালঘু মানে বিদ্বেষ যে আইনগুলো রয়েছে, যেগুলো আনছে, তৃণমূল সেখানে কিন্তু উপস্থিত থাকছে না বা সেই ভোটাধিকারে মানে ভোটদানে বিরত থাকছে। আমরা এনআরসির সময় দেখেছি, সি এর সময় দেখেছি যে আমাদের তৃণমূলের যে এমপিরা ছিল, আটটা এমপি, সেখানে কিন্তু তারা সংসদে ওই বিজেপির আনা বিলের বিরুদ্ধে ভোটদান করেনি, তারা সম্পূর্ণভাবে বিরত ছিল। তো মানুষ এইগুলো প্রথম আস্তে 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 ধীরে 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 বুঝে তারা আজকের একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বাইনারি পলিটিক্সকে শেষ করতে হবে। বিকল্প হিসেবে বাম সমর্থিত আইএসএফ যে জোট আছে, সেই জোটের প্রার্থীদেরকে তারা বেছে নেবে, এটা আমরা আশাবাদী। আচ্ছা, মগরাহাট পূর্ব পশ্চিমেই প্রায় দেখা যায় এই অভিযোগ বারবার ওঠে যে ভোট ভাগাভাগি নিয়ে একটা অভিযোগ প্রায় দেখা যায় যে ভোট গণনা ঠিকভাবে হয় না বা ভোট সুষ্ঠুভাবে হয় না, ভাগাভাগির ব্যাপারটা থাকে বা যে শাসক দল রয়েছে তারা জোর করে ভোট নিয়ে নেবার চেষ্টা করে। এই অভিযোগটা কিভাবে দেখছেন বা এবার কতটা সম্ভাবনা আছে? এটা শুধু মগরাহাট পূর্ব পশ্চিমের ব্যাপার নয়, এটা সারা বাংলায় একটা তৃণমূলের একটা আধিপত্য বিস্তারবাদ, বিরোধী শূন্য রাজনীতি করার একটা যে পরিকল্পনা, বিরোধীহীন মানে একনায়কতন্ত্র চালানোর যে একটা প্রক্রিয়া, তার ফলস্বরূপ মগরাহাট পূর্ব বলুন, আমি মগরাহাট পশ্চিমের মানে ক্যান্ডিডেট। মগরাহাট পশ্চিমে আমরা 15 বছর দেখেছি, 2011 সালের পর থেকে পঞ্চায়েত ভোটে ব্যাপক লুটপাট। হ্যাঁ, নমিনেশন করতে দেওয়া হয় না, নমিনেশন করতে দেওয়া হলে ভোটের দিন আক্রান্ত হতে হয়, বুথ দখল হয়, ছাপা হয়, রিগিং হয় ব্যাপক হারে, মানুষকে প্রচারে আসতে দেওয়া হয় না। অঘোষিত একটা তৃণমূলই কারফিউ চলছে, যেখানে মানুষের মানে মনের যে ক্ষোভটা, সেটা বহিঃপ্রকাশ করার জন্য সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু মানুষ যদি একবার সুযোগ পায়, আমি আপনাকে বলে দিচ্ছি, মানুষ যদি একবার ভোট দিতে পারে, ভোটটা দিতে পারে, এই ক্ষোভটা কিন্তু ইভিএমে তারা উগরে দেবে। তার জন্যই ভীত সন্ত্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এত উন্নয়ন করেছে। হ্যাঁ, যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, বেকারশ্রী, কত রকমের শ্রী, হাজার হাজার শ্রী দিচ্ছে। তো এত শ্রী দেওয়ার পরে তাদের তো উচিত মানুষের ভোটটা তারা কেমন মানে মানুষের মনটা কেমন জয় করতে পেরেছে সেটা তাদের বিবেচনা করা, সেটা তাদের পরীক্ষা নিরীক্ষা করা। কিন্তু তারা সেই দিকে যায় না। তারা জানে যে মানুষ এই সমস্ত প্রকল্প পেলেও তাদের যে তোলাবাজি, অরাজকতা, রাজ্যের শিল্প নেই, কলকারখানা নেই, বেকার যুবক ভর্তি, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, দুর্নীতি, একটা চরম দুর্নীতির একটা পরিবেশ পরিস্থিতি, নেতারা জেল খাটছে, ইডি সিবিআই প্রতিদিন তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে। এইগুলো যাতে মানুষকে কনভার্ট করতে হয়, এইগুলো যাতে ধামাচাপা দিতে হয়, মানুষের যে ক্ষোভের বই প্রকাশটা, তাকে দমিয়ে রাখো, তাকে মানে তাদেরকে ভোট দানে বিরত রাখো, হুমকি ধমকি চমকে দিয়ে তাদেরকে কোনো রকম ছাপ্পা রেগিং এর মাধ্যমে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তবে এবারে পারবে না, কিন্তু নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা যদি ঠিকঠাক ভোটটা করাতে পারে, দায়টা কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তারা বলছে মানুষকে ভোট দিতে, মানুষ যদি ভোট দিতে গিয়ে আক্রান্ত হয়, তার দায়টা কিন্তু নির্বাচন কমিশনের নিতে হবে। শুধু এই সিআরপিএফ দিল, কেন্দ্রীয় বাহিনী দিল, আর তারা রাস্তায় ঘুরে বেড়ালো, গাছের তলায় গিয়ে বিশ্রাম নিল, আর মানুষ আক্রান্ত হলো, এর জন্য দায়টা কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে।
তাহলে এবারেও কি এরকম একটা অশান্তি এরকম আশা রাখছেন যে এরকম হতে পারে, আশঙ্কা আছে? আশঙ্কা মানে একটা ভয়ের তো পরিবেশ আছে। মানুষ কিন্তু সাধারণভাবে বেরোচ্ছে না। বিশেষ করে মগরাহাট পশ্চিম, আমি যে বিধানসভায় আছি, ভয়ের আতঙ্কের পরিবেশ রয়েছে। ব্যানার পোস্টার বিভিন্ন জায়গায় মারা হচ্ছে। হুম। সেইগুলো আ ছিঁড়ে রাতের অন্ধকারে খুলে যাচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। ম্যান টু ম্যান হুমকি হচ্ছে। একটা অরাজকতা, একটা ভয় সন্ত্রাসের পরিবেশ আছে। মানুষ মানে মন খুলে স্বেচ্ছায় বেরোতে পারছে না। মানে সমস্যা হচ্ছে। স্বেচ্ছায় ভোটের আগেই আপনার প্রচার কার্যে স্বেচ্ছায় মানে করতে দেওয়া হচ্ছে না। আপনি একজন আইএসএফ, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী, সেখানে মানে প্রচার কার্যে বাধা দেওয়া হচ্ছে বলছেন? দেখো, আমি সত্যি কথা বলব। আমি যেখানে প্রচারে যাচ্ছি সেখানে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে না। হুম, কিন্তু যেখানে আমি প্রচারে যাচ্ছি তার আগের দিন তো আমরা তো লুকিয়ে তো প্রচারে যাওয়া সম্ভব না। হুম। আ বলে যাওয়া হয় যে অমুক দিন অমুক জায়গায় যাবো, অমুক দিন অমুক অঞ্চলে যাবো। এখানে ১২ টা অঞ্চল আছে। সেই অঞ্চলগুলোতে যেগুলো হচ্ছে, আমি যাওয়ার আগে থাকতে একটা সন্ত্রাসের পরিবেশ বাড়িতে, বাড়িতে তৈরি হচ্ছে। যে প্রার্থী আসলে কেউ বেরোবে না। প্রার্থীর সঙ্গে কেউ ঘুরবে না। প্রার্থীর সঙ্গে কেউ ঘুরলে প্রার্থী সেই অঞ্চলের মানুষ যদি বেরোয়, তাদেরকে সেন্সর করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। একটা ভয়ের অরাজকতার পরিবেশ তৈরি হয়ে আছে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে যে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সংক্রান্ত যে অসুবিধাগুলো রয়েছে, ঠিক কি, কি অসুবিধা রয়েছে এবং আপনি এই বিধানসভায় ক্ষমতায় এলে সেগুলো কতটা মানে মানুষকে আশ্বাস দিতে পারবেন বলে মনে করছেন? মগরাহাট পশ্চিম বিধানসভায় যিনি এমএলএ ছিলেন গত ১৫ বছর। ১৫ বছরে সেই অর্থে কোনো মানে উন্নয়ন হয়নি। ১৫ বছর একটা এমএলএ, সে এখানে মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়ে রেখেছিল। কিন্তু মগরাহাট পশ্চিম বিধানসভার কোনো উন্নয়ন হয়নি। এখানে যানজট আছে, রাস্তা সংকীর্ণ রাস্তা, হুম। এখানে ইলেকট্রিসিটির প্রবলেম। একটু একটু মানে গাছের পাতা, একটু হাওয়া একটু জোরে হলে এখানে ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা অফ হয়ে যায় এই গরমে। সামান্য এই কালবৈশাখী হচ্ছে ৮ ঘন্টা ৯ ঘন্টা করে ইলেকট্রিক অফ। তাছাড়া এখানে স্বাস্থ্য পরিষেবার ব্যাপক একটা ঘাটতি রয়েছে। আমাদের মগরাহাট পশ্চিম বিধানসভার মধ্যে একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, মানেশ্বরপুরে। সেখানে যদি কোনো রুগী যায়, শুধুমাত্র প্রাথমিক একটা ট্রিটমেন্ট করা হয়, করে দিয়ে ডায়মন্ড হারবার হসপিটালে, জেলা হসপিটালে রেফার করা হয়। সেখানে না আছে কোনো এক্স-রে, ইসিজি বা ইউএসজি, সিটি স্ক্যান, মানে কোনো রকম সুযোগ সুবিধা নেই পরীক্ষা-নিরীক্ষার। না রক্ত পরীক্ষার ব্যবস্থা, না সেখানে সিজার হয় প্রসূতির, না মানে ভালো কোনো অ্যাক্সিডেন্ট হলে সেখানে রুগী নিয়ে গেলে সেখানে কোনো পরিষেবা নেই। নামমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র ওখানে খোলা আছে। তো এইটা যদি আমরা, জনগণ যদি আমাদের ভোট দিয়ে জেতায়, আমি কথা দিচ্ছি মগরাহাট পশ্চিম বিধানসভার মধ্যে যে মানেশ্বরপুর যে স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক হসপিটাল রয়েছে, সেটাকে আধুনিকরণ করা হবে। তা সে ১ মাসের মধ্যে আমি কথা দিচ্ছি। যদি মগরাহাট পশ্চিম বিধানসভা আইএসএফ ক্যান্ডিডেট আমাকে যদি জেতায়, তাহলে আমি কথা দিচ্ছি ১ মাসের মধ্যে যে স্বাস্থ্য কেন্দ্রটা রয়েছে, সেখানে আমি সমস্ত রকম আধুনিকরণ করার আমি চেষ্টা করব। সরকারের সঙ্গে আলোচনা করে, যারাই সরকার আসবে। তো সেখানে ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি, সিজার, রাতের অন্ধকারে মানুষ ১২টা ১টার সময় যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, ট্রেন বন্ধ, গাড়ি পাওয়া যায় না, রাস্তা খারাপ। রাস্তায় নিয়ে যেতে যেতে মানে এত রাস্তা খারাপ, সেই রাস্তা দিয়ে মানে গাড়ি ঘোড়া চললে সাধারণভাবে মানুষ, গাড়ি ঘোড়াও ক্ষতি, মানুষেরও মানে অস্বস্তি। এরকম রাস্তাঘাট মগরাহাট পশ্চিমের বিভিন্ন জায়গায় কল্পনা করা যায় না। তো আমি কথা দিচ্ছি যে মগরাহাট পশ্চিম বিধানসভায় যে স্বাস্থ্যকেন্দ্র হবে, সেখানে সিজারের ব্যবস্থা হবে, সেখানে আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি, সমস্ত রকম যে ল্যাবরেটরির মধ্যে হয়, সমস্ত রকম আমি সেটা করব। এবং কি আমি মানে যানজট যেগুলো আছে, বিভিন্ন রাস্তার মোড়ে, মোড়ে, বিশেষ করে আমাদের সংগ্রামপুরে, আমি সংগ্রামপুরের ছেলে, এখানে যে যানজটটা রয়েছে, একটা ট্রেন আসলে ১ ঘন্টা ১.৫ ঘন্টা করে মানে গাড়ি জ্যাম হয়ে যায়। মানুষ হাঁটতে পারে না, রাস্তা সংকীর্ণ। এইগুলো আমি সমাধানের চেষ্টা করব। তারপর খাল খনন হয় না। মানুষের চাষবাসের যে অসুবিধা হয়, ড্রেনেজ ব্যবস্থা নেই। জল জমলে পাড়ার মধ্যে যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো পুরো বন্ধ হয়ে রয়েছে। সে ড্রেনের কোনো সংস্কার হয় না। এক পশলা পানি হলে বা বৃষ্টি হলে, জল হলে সেখানে পুরো পাড়া উপচে পড়ে যায়। রাস্তা দিয়ে হাঁটা যায় না। এখানে যে মসজিদ আছে আমাদের সংগ্রামপুরে, ওখানে আসার সময় দেখেছেন নিশ্চয়ই। ওই মসজিদে সামান্য গতকাল রাত্রে জল এসছে, বৃষ্টি এসছে, সেখানে পুরো ১ হাঁটু করে জল জমে আছে। তো এইগুলো ১৫ বছর ধরে এরা কিছু করেনি। সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পরে কাউকে নাকি খুঁজে পাওয়া যায় না, এই অভিযোগ প্রত্যেকবার ওঠে। আপনি একজন প্রার্থী হয়ে এটাকে কিভাবে দেখছেন? আপনি ক্ষমতায় আসলে কি প্রতিশ্রুতিগুলো রাখার চেষ্টা করবেন?
এটা আমিও তো একটা সাধারণ জনগণ হিসেবে আমারও মনে হয় যে হ্যাঁ, নেতারা এই প্রতিশ্রুতিগুলো দেয় কিন্তু তারা প্রতিশ্রুতি রাখে না। কিন্তু সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, আমি একদম সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমি কথা দিচ্ছি যে রাজনীতি একটা পরিবর্তনশীল প্রক্রিয়া। রাজনীতিতে নেতারা কথা দেয়, কথা রাখে না বলে নেতাদেরকে মানুষ ঘৃণা করে। নেতাদেরকে বিশ্বাস করে না। কিন্তু সেই ট্র্যাডিশন, সেই ট্রেন্ড সেটা পাল্টাতে হবে। আজকের আমরা যারা ইয়ং জেনারেশন আসছি, দেখুন আমরা কোটি, কোটি টাকা খরচা করতে পারছি না। একটা প্রার্থী যদি কোটি, 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 কোটি টাকা খরচা করে ভোটে লড়ার জন্য, তাহলে সে যখন জিতে আসবে, তাহলে সেই টাকাটা তো সে তো তোলার জন্য ১ম এ চেষ্টা করবে। সে কিভাবে সেই টাকাটা রিকভার করা যায়? তো আমি তো অত টাকা খরচা করার আমাদের ক্ষমতা নেই। আমাদের যতটুকু ক্ষমতা সে ততটুকু করছি। মানুষ আমাদের সাথে রয়েছে এবং আমি কথা দিচ্ছি যে এবং আমার দলের যারা আছে, বিশেষ করে আইএসএফ নওশাদ সিদ্দিকী সাহেব বারবার বলেছেন যে আমরা কথা যেটা দেবো সেটা কথা রাখবো, আমরা যেটা দিতে পারবো না সেটা আমরা বলবো না। এটুকু বিশ্বাস আমরা মানুষদেরকে দিচ্ছি।